হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি বাংলার গৌড় সাম্রাজ্যের প্রথম সার্বভৌম রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। কর্ণের প্রাসাদ নামে পরিচিত এই রাজবাড়িটি বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছে রাঙামাটি চাঁদপাড়া অঞ্চলের অন্তর্গত যদুপুর গ্রামে অবস্থিত। আপনারা যারা এই রাজবাড়িটি আসতে চান তারা খুব সহজে আসতে পারেন। বহরমপুর থেকে দূরত্ব প্রায় 12 কিলোমিটারের মতো। বহরমপুর থেকে আসতে হলে সাটুই রামনগর বাস ধরে যদুপুর মোড়ে নামতে হবে, আর এই যদুপুর মোড়ের পাশেই এই রাজবাড়িটি অবস্থিত। এছাড়াও বারহাওড়া, আজিমগঞ্জ ও কাটোয়া লুপ লাইনে অবস্থিত কর্ণসুবর্ণ স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতো। তো আজকে আমরা এই রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারটিকে পরিদর্শন করব, এখানকার অতীতের ইতিহাস সম্বন্ধে জানব এবং জায়গাটিকে এক্সপ্লোর করব। তো চলো শুরু করা যাক। বহরমপুর থেকে সাটুই রামনগর যাওয়ার এই রাস্তার অপর দিকের এই হালকা উঁচু জায়গাটি রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত। তো চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকেই আমরা 3টি সাইনবোর্ড দেখতে পাই, যাতে উল্লেখ রয়েছে যে এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এবং 1962 সালে খনন কার্যের ফলে যে পুরো নিদর্শনগুলি পাওয়া গেছে তার ভিত্তিতে এই জায়গাটিকে কর্ণের প্রাসাদ নামে চিহ্নিত করা হয়েছে। বাংলার এই প্রথম স্বাধীন শাসকের রাজধানী কর্ণসুবর্ণকে হিউয়েন-সাং তার ভ্রমণ বৃত্তান্ত জিউজিতে কিলন শুক্লন নামে উল্লেখ করেছেন। 1962 সালের দিকে সুধীর রঞ্জন দাসের নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এই রাজবাড়িটিকে উৎখনন করে, যার ফলে এই মহাবিহারটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। যদিও সমস্ত জায়গাটি এখনও খনন করা সম্ভব হয়নি, পুরো জায়গাটি খনন কার্য করা হলে প্রাসাদের বাকি অংশগুলি বেরিয়ে আসবে, ফলে এই স্থানটি পর্যটক প্রেমীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। শুয়ানজাং আমাদেরকে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণের একটি স্পষ্ট বর্ণনা দিয়েছেন, যার সাহায্যে আমরা কর্ণসুবর্ণের অবস্থান ও এখানকার মানুষজন সম্বন্ধে যথেষ্ট জানতে পারি। তার মতে এই দেশটি ছিল বেশ জনবহুল এবং এখানকার মানুষজন ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং ধনী। এখানকার জলবায়ু ছিল নাতিশীতোষ্ণ, এখানকার নিচু ও আর্দ্র জমিতে নিয়মিত কৃষিকাজ হতো এবং প্রচুর ফুল ও ফল পাওয়া যেত। এখানকার জনগণ উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এবং তারা ছিলেন শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক। কর্ণসুবর্ণ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাড়ে রয়েছে মধুপুর গ্রাম, আর এই গ্রামে রয়েছে মধুপুর রাজা শশাঙ্ক বিদ্যাপীঠ। এই স্কুলের শিক্ষক ছিলেন শ্রী মৃণাল গুপ্ত। আর এই স্কুল তৈরির জন্য মাটি খোঁড়ার সময় মাটির নিচ থেকে একাধিক প্রত্নবস্তু বেরিয়ে আসে। সেই সময়ে এই স্থানের উৎখননের ফলে বিপুল পরিমাণে প্রাচীনকালের ইট, পাথর ও বিভিন্ন বস্তুর ভগ্নাংশ, গুপ্তযুগের চুনাবালি নির্মিত একটি নারী মূর্তিও পাওয়া যায়। এরপরে কর্ণসুবর্ণের একাধিক অঞ্চলে অনুসন্ধান চালিয়ে মৃণালবাবু 5ম-6ষ্ঠ শতকের দুষ্প্রাপ্য লকুলিশ মূর্তি এবং 9ম-10ম শতকের বৌদ্ধতারা মূর্তি ও বেশ কিছু শিলমোহর উদ্ধার করেন। এখানকার খনন কার্য থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন কর্ণসুবর্ণকে নগরের কেন্দ্র হিসাবে ইঙ্গিত করে। তবে বেশ কিছু গ্রামীণ বসতি যেমন পাঁচথুপি, গোকর্ণ, মহলন্দি, শক্তিপুর প্রভৃতির অস্তিত্ব রাজধানী শহরের চারপাশে আজও রয়েছে। এগুলি সম্ভবত নগরবাসীর প্রয়োজনীয় বস্তুর চাহিদার যোগান দিত। এই অঞ্চলের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। সামুদ্রিক বাণিজ্যের জন্য ভাগীরথী মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। কর্ণসুবর্ণ ধীরে ধীরে একটি সমৃদ্ধশালী রাজনৈতিক, প্রশাসনিক, বাণিজ্যিক, সামরিক এবং ধর্মীয় কেন্দ্র হিসাবে বিখ্যাত হয়ে ওঠে।
তবে এর খ্যাতি ছিল ক্ষণস্থায়ী। আশেপাশের গ্রাম থেকে এখানকার নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসত। এখানে বিভিন্ন বর্ণ ও ধর্মের মানুষ বাস করলেও বৌদ্ধ ধর্মের যথেষ্ট প্রতিপত্তি ছিল। তবে শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। সম্মতীয় স্কুলের বৌদ্ধগণ কর্ণসুবর্ণের 10টি মঠে বাস করত। বৌদ্ধ মঠ ছাড়াও এখানে 50টি দেব মন্দির ছিল। খ্রিস্টীয় 7ম শতকের প্রথম ভাগে বাংলাদেশে যে সকল স্বাধীন রাজ্যের উৎপত্তি ঘটে তাদের মধ্যে এই গৌড়রাজ্য শশাঙ্কের বলিষ্ঠ নেতৃত্বে সর্বাধিক খ্যাতি ও প্রভাব অর্জন করে। শশাঙ্ক তার তাম্রশাসনে নিজের বংশপরিচয় সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে কোনো কোনো ঐতিহাসিক তাকে সমাচার দেবের পুত্র বা উত্তরাধিকারী বলেছেন। আবার অনেকের মতে তিনি গুপ্তবংশীয় রাজা ছিলেন এবং তার অপর নাম ছিল নরেন্দ্রগুপ্ত। আবার অনেকে অনুমান করেন যে তিনি পরবর্তী গুপ্তবংশীয় রাজা মগধরাজ মহাসেনগুপ্তের মৃত্যুর পর 606 খ্রিস্টাব্দের পূর্বেই গৌড়ের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। এই যুগে গৌড় বলতে উত্তর বাংলা ও পশ্চিম বাংলাকে বোঝাতো। স্বাধীন রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পরেই তিনি রাজ্য বিস্তারে মনোযোগী হন এবং তার রাজ্যসীমা মগধ, দণ্ডভুক্তি, উৎকল ও কঙ্গদ পর্যন্ত প্রসারিত হয়েছিল। যদিও শশাঙ্কের শাসনের 60-70 বছর আগে থেকেই গৌড় ধীরে ধীরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, আর তার আমলে গৌড়ের ক্ষমতা আরও বহুগুণ বেড়ে যায়। শশাঙ্কের আমলে শাসন ব্যবস্থার মূল কাঠামোটি ছিল গুপ্তযুগের মতো। সমগ্র বাংলা, বিহার ও উড়িষ্যার কিছু অংশ জয় করার পর কনৌজের রাজা গ্রহবর্মনকে পরাজিত ও নিহত করেন। থানেশ্বরের রাজা রাজ্যবর্ধন শশাঙ্কের হাতে নিহত হলে তার কনিষ্ঠ ভ্রাতা হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন এবং শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। কিন্তু হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের মিলিত শক্তি জোট শশাঙ্কের কোনো ক্ষতি করতে পারেননি। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণে রাজনীতিতে পালাবদল ঘটেছে বারবার। কামরূপের শাসক ভাস্কর বর্মনের নিধনপুর দানপত্র থেকে জানা যায় যে স্বল্প সময়ের জন্য রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ কামরূপের শাসকের হাতে চলে গিয়েছিল। আবার 7ম শতাব্দীর মাঝামাঝির দিকে কর্ণসুবর্ণ পুনরায় কিছু সময়ের জন্য জয়নাগের প্রশাসনিক কেন্দ্রও ছিল। সেটা আমরা জয়নাগের বপ্প ঘোষবোধ দানপত্র থেকে জানতে পারি। শশাঙ্কের মৃত্যুর পর তার সন্তান মানব প্রায় 8 মাস ধরে গৌড় রাজ্য শাসন করেন। শশাঙ্ক কোনো স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেননি, ফলে তার মৃত্যুর পর গৌড়ের ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং বাংলায় নানা ধরনের বিশৃঙ্খলতা দেখা যায়। শশাঙ্কের পরবর্তীকালে বাংলার জনজীবন অন্তর্কলহ ও বহিঃশত্রুর আক্রমণে বিপন্ন হয়ে ওঠে। এই সময়ে প্রত্যেক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বণিক এবং অভিজাত সম্প্রদায় স্বগৃহে রাজা হয়ে উঠেছিলেন, অর্থাৎ কেন্দ্রীয় রাজশক্তি বলতে কিছুই ছিল না। এই অরাজক অবস্থাকে খালিমপুর তাম্রশাসনে মাসনাই বলে উল্লেখ করা হয়েছে। এই সময়ে সমাজের উঁচু শ্রেণীর মানুষের অকথ্য অত্যাচারে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। বাংলার ইতিহাসে শশাঙ্ক এবং তার রাজধানী কর্ণসুবর্ণ একটি বিশিষ্ট স্থানের অধিকারী। সর্বভারতীয় রাজনীতিতে তিনিই প্রথম বাংলাকে এক বিশিষ্ট মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন। বাঙালি রাজনীতিবিদদের মধ্যে তিনিই প্রথম আর্যাবর্তে বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এবং আংশিকভাবে কার্যে পরিণত করেন। শশাঙ্ক সুচতুর ও কূটকৌশলী হওয়ায় প্রবল শক্তিশালী হর্ষবর্ধনের সকল চেষ্টা ব্যর্থ করে তার মৃত্যু পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার আধিপত্য বজায় রাখেন। তার রাজ্যজয় দ্বারা তিনি যে নীতির সৃষ্টি করেন তা অনুসরণ করে পরবর্তীকালে পাল রাজারা এক বিশাল সাম্রাজ্য তৈরি করেন। বর্তমানে এই রাজপ্রাসাদটির মরচে ধরা রেলিং রাজবাড়িটির চারপাশে বিভিন্ন জায়গায় পড়ে আছে, আর এই অবশিষ্ট রেলিংগুলি জামা কাপড় মেলে দেওয়ার সুন্দর ও জমজমাট ব্যবস্থা করেছে। এছাড়াও কর্ণের প্রাসাদের বিভিন্ন জায়গা থেকে ইটগুলি খুলে পড়ছে।
এখন কজন বাঙালি খবর রাখেন কনস্য বর্ণের গৌড়াধিপতি রাজা শশাঙ্কের রাজপ্রাসাদের? এখন স্কুল পাঠ্য ইতিহাস বইয়ের বাইরে এর অস্তিত্ব নেই। তৎকালীন ভারতের এই সর্বশ্রেষ্ঠ মহানগরী কনস্যবর্ণ আজ বিস্মৃতির আড়ালে তলিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের মাঝে মৃত্যুপ্রহর গুনছে রাজপ্রাসাদের বিভিন্ন পুরাতাত্ত্বিক স্মৃতি। এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানটি এখন সংরক্ষিত হয়েছে শুধু নোটিশ বোর্ডের হরফে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় যে এখানে দিনের বেলায় গরু ছাগল চড়ে এবং রাতে চলে যায় সমাজ বিরোধীদের দখলে। স্থানীয় বাসিন্দাদের যুক্তি, ফাঁকা চত্বর পড়ে থাকায় মানুষ জায়গাটিকে ব্যবহার করছে। প্রশাসন কড়া ব্যবস্থা নিলে কেউ লোহার গ্রিলের ভেতরে ঢোকার সাহস পাবে না। তবে এলাকার অনেকেই চায় এই স্থানটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠুক। পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠলে এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে এবং অনেক মানুষের জীবিকা নির্বাহের পথ খুলে যাবে। কিন্তু এইসব কিছুই ঘটেনি। স্থাপত্যের গরিমা ম্লান হয়ে আসছে বহুযুগ আগে থেকেই। প্রতিদিন অযত্নে অবহেলায় ধীরে ধীরে একটু একটু করে হারিয়ে যাচ্ছে ইতিহাসের ঐতিহ্যপূর্ণ সাক্ষ্য এবং লুপ্ত সভ্যতার গুপ্ত ইতিহাস। তবুও সব জেনে বুঝেও নির্বাক প্রশাসন, আর প্রশাসনের উদাসীনতায় অবাক ইতিহাসপ্রেমী মানুষ এবং ভ্রমণ পাগল পর্যটক। এই স্থানের পর্যটক আকর্ষণের ব্যাপারে আরও কি একটু সচেতন হওয়া দরকার নয় আমাদের প্রশাসনের? কে বা কারা এই প্রাচীন স্থাপত্য নষ্ট করে চলেছে তা দেখার কি কেউ আছে?